আপনাদের মধ্যে 33% ভিউয়ার যাদের ব্লাড গ্রুপ এ পজিটিভ তারা খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছেন। শুধু তাই নয়, কোভিড রিপোর্টে দেখা গেছে কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া 40% রোগীর ব্লাড গ্রুপ ছিল এ পজিটিভ। আপনাদের আরেকটি ঘটনা বলি, 2007 সালে ক্যানাডিয়ান ডক্টররা 42 বছর বয়সী এক ক্যানাডিয়ান ব্যক্তির অপারেশন করতে গিয়ে দেখেন পেশেন্টের শরীর থেকে লাল রক্তের পরিবর্তে সবুজ রক্ত বের হচ্ছে। কি অদ্ভুত, তাই না? শুধু কি সবুজ, অনেকের রক্ত তো সোনালীও হয়। কি বিশ্বাস হচ্ছে না? রক্তের 4টি গ্রুপের কথা তো সকলেই জানে, এ, বি, ও এবং এবি। এর পরে রয়েছে RH ফ্যাক্টরের প্রশ্ন, অর্থাৎ নির্দিষ্ট গ্রুপের রক্তের মধ্যে পজিটিভ বা নেগেটিভ। দেখবেন অনেকের রক্ত এ পজিটিভ, আবার অনেকের এ নেগেটিভ। এর মধ্যে যাদের শরীরে নেগেটিভ গ্রুপের রক্ত রয়েছে, যেমন ও নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ, বিপদের সময় তাদের রক্তের প্রয়োজন পড়লে তা খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় আত্মীয় স্বজনদের। আর এই নেগেটিভ রক্তের মধ্যে ও নেগেটিভ হচ্ছে সবচেয়ে বিরল। যে সমস্ত গ্রুপের রক্ত প্রতি 1000 জনের মধ্যে একজনের শরীরে থাকে সেগুলোকে বিরল রক্ত বলা হয়। ভাবুন একবার, ও নেগেটিভ রোগীর যদি ব্লাড প্রয়োজন হয় তবে তার পরিবারের অবস্থাটা কি হবে? কিন্তু তাও বলবো, ও নেগেটিভ যাদের ব্লাড গ্রুপ, ভাগ্য ভালো যে তাদের রক্ত গোল্ডেন ব্লাড না। কেননা বিশ্বের সবচেয়ে বিরলতম রক্তের গ্রুপ চিকিৎসকদের কাছে RH নাল নামে পরিচিত। একে গোল্ডেন ব্লাডও বলে অনেকে। বিজ্ঞানীদের মতে এটি হলো বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই RH নাল মানেটা কি? একটু সহজ করে বুঝিয়ে বলছি। এটা তো আমরা জানি আমাদের রক্ত সাধারণত পজিটিভ অথবা নেগেটিভ থাকে। কারো রক্ত পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা নির্ভর করে তার RH প্রোটিনের ওপর। এই প্রোটিন থাকলে রক্ত পজিটিভ, না থাকলেই নেগেটিভ। মানুষের শরীরে প্রায় 61 রকম RH অ্যান্টিজেন থাকে। যাদের নেগেটিভ রক্তের গ্রুপ তাদের রক্তে কিন্তু RH থাকে না, অর্থাৎ যাদের রক্তে কমপক্ষে একটিও RH অ্যান্টিজেন থাকে তবে সেটাকে নেগেটিভ ধরা হয়। আর যদি কমপক্ষে একটিও RH প্রোটিন অ্যান্টিজেন না থাকে, অর্থাৎ একেবারে কোনো RH অ্যান্টিজেন না থাকে, তখন সেটাকে বলা হয় RH নাল। এর মানে সেই রক্তে কোনো প্রকারই RH এর উপস্থিতি একদমই নেই। বিজ্ঞাপনের ভাষায় নাল মানে নেই। 1960 সালের এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে এমন বিরল রক্তের খোঁজ পাওয়া যায় যেটির RH প্রোটিন এমন যে সেটিকে পজিটিভ বা নেগেটিভ কোনো দলেই ফেলা যাবে না। চিকিৎসকরা এই রক্তের নাম দেন গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত। একে RH নাল রক্ত বলা হয়। এই গোল্ডেন ব্লাড নামক বিরল রক্তের গ্রুপ নিয়ে কলকাতার একটি মুভিও আছে। সেই মুভিটির নাম রক্ত রহস্য। এবার তো সবাই নিশ্চয়ই বুঝে গেছেন এই গোল্ডেন ব্লাডটা আসলে কি। এখন কথা হচ্ছে কেন এটিকে বিরল রক্ত বলা হয়। কারণ এই গোল্ডেন ব্লাড গোটা বিশ্বে মাত্র 43 জনের শরীরে রয়েছে। ভাবতে পারছেন, মাত্র 43 জন, তাও আবার গোটা বিশ্বের 8 বিলিয়ন মানুষের মধ্যে। এই গোল্ডেন ব্লাডে কোনো অ্যান্টিজেন নেই, ফলে এই রক্ত যে কেউ গ্রহণ করতে পারে। ধরতে পারেন আপনার আমার জন্য এটি সুসংবাদ, কারণ আপনার রক্ত এ হোক বা বি, আপনাকে এই গোল্ডেন ব্লাড দেওয়া যাবে। অর্থাৎ যে কোনো গ্রুপের গ্রাহক এই রক্ত শরীরে গ্রহণ করতে পারবে। এছাড়াও এই রক্তের আরোগ্য ক্ষমতাও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, তাই সহজেই আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু সমস্যায় পড়বে সে যার শরীরে এই গোল্ডেন ব্লাড আছে। কারণ যাদের শরীরে RH নাল বা গোল্ডেন ব্লাড গ্রুপের রক্ত রয়েছে তারা যে কোনো গ্রুপের মানুষকেই রক্ত দিতে পারবে ঠিকই, তবে সবার থেকে রক্ত নিতে পারবে না। অন্য কারো রক্ত তাদের শরীরে এলে রক্তে বিষক্রিয়া ঘটতে পারে। তাই চিকিৎসকদের মতে যাদের শরীরে RH নাল গ্রুপের রক্ত রয়েছে তাদের খুব সাবধানে জীবনযাপন করা উচিত। ভাবুন একবার, RH নাল গ্রুপের কারো একবার রক্তের প্রয়োজন পড়লো তবে তার অবস্থাটা কি হবে? পুরো দেশ খুঁজেও তার গ্রুপের রক্ত খুঁজে পাওয়া যাবে নাকি সন্দেহ আছে। 2014 সালে থমাস নামের এই ব্যক্তিকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় আটলান্টিকাতে। গোল্ডেন ব্লাডের ধারক হওয়ায় বাড়তি সতর্কতা হিসেবে দুর্ঘটনার ঝুঁকি আছে এমন কোথাও ছোটবেলায় তাকে যেতে দিতেন না বাবা মা। অত্যাধুনিক হাসপাতাল সুবিধা নেই এমন কোনো দেশেও ভ্রমণ করতেন না তিনি। সেই সঙ্গে নিজের কাছে একটি কার্ড রাখেন যেখানে তার এই অতি দুর্লভ রক্তের গ্রুপের কথা লেখা থাকে। এখন যারা ভাবছেন বাবারে আমি তো তাহলে বেঁচে গেলাম, আমার গোল্ডেন ব্লাড না, তাদের জন্য বলে দেই আপনি মোটেও বেঁচে যাননি। এখনো আপনার ঝুঁকি আছে, কারণ মানুষের অনেক সময় ব্লাড গ্রুপ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করলে। তবে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট তো সবাই করে না। তাহলে নিশ্চয়ই বাকিরা বেঁচে গেল? না, মোটেই না। এখন আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাকে কখনোই ডাক্তাররা বলবে না।
প্রথমেই বলছি যে এ পজিটিভ ব্লাড গ্রুপ যাদের আছে তারা অল্পতেই অসুস্থ হয়ে পড়ে, তাই এদের ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে। গবেষণায় দেখা গেছে এ বা এবি ব্লাড গ্রুপের মানুষদের কোলন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। যদি আপনার রক্তের গ্রুপ এ, এবি বা বি হয় তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি বেশি। তাই সময় সময় পাকস্থলী পরীক্ষা করতে থাকুন এবং একই সঙ্গে যদি পেট সংক্রান্ত কোনো সমস্যা থাকে তবে তা হালকাভাবে কখনোই নেবেন না। এবি এবং বি ব্লাড গ্রুপের লোকেদের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে, তাই তাদের হার্ট সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্লাড গ্রুপের লোকেদের বেশি স্ট্রেস থাকে কারণ তাদের কোলেস্ট্রল এবং স্ট্রেস হরমোন বেশি থাকে। আপনি স্বাস্থ্যকর ডায়েট এবং ভালো লাইফস্টাইলের সঙ্গে এটি এড়াতে পারবেন। এবি ব্লাড গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল, তাদের মেমোরি হয় খুবই উইক। তাই স্মৃতিশক্তি বাড়াতে এমন কিছু জিনিস গ্রহণ করুন যা স্মৃতিশক্তিকে শক্তিশালী করে। ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ যার সংক্রমণ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে, যাদের ও গ্রুপ আছে তারা এই ধরনের ভাইরাল জ্বরে বেশি আক্রান্ত হয় কারণ শরীরের লড়াই করার ক্ষমতা তাদের কমে যায়। তাই এখন থেকেই সাবধান থাকুন। তবে আরেকটি জিনিস জেনে অবাক হবেন, আগে যখন মানুষ এই ব্লাড গ্রুপ সম্পর্কে জানতো না তখন তারা পশুর শরীর থেকে রক্ত নিত। পৃথিবীতে প্রথম সফল রক্ত সঞ্চালন হয়েছিল পশুর দেহে। রিচার্ড লওয়ার নামের এক ব্রিটিশ চিকিৎসক 1665 সালের মাঝামাঝি সময়ে একদিন দেখতে পেলেন একটি কুকুর রক্তক্ষরণ হয়ে প্রায় মারা যাচ্ছে। তখন তিনি ওই কুকুরটিকে বাঁচাতে অন্য একটি কুকুরের ধমনী থেকে সরাসরি রক্ত সঞ্চালন করেন। কুকুরটি প্রাণে বেঁচে যায়। এতে চিকিৎসকরাও ভেবে বসলেন এইভাবে রক্ত সঞ্চালনের মাধ্যমে প্রাণ বাঁচানো সম্ভব। তখন তারা ফাউন্টেন পেনকে সুচ হিসাবে ও সিলভার পাইপকে রক্ত সঞ্চালক হিসাবে ব্যবহার করে রক্ত সঞ্চালন শুরু করেন। কিন্তু ভুল যা করলেন তা হলো তারা জানতেন না যে মানুষ ব্যতীত অন্য কোনো প্রজাতির প্রাণীর রক্ত মানুষের দেহে কার্যকরী হবে না। এই রক্ত সঞ্চালন পদ্ধতি ব্যবহার করে তারা একটি অবুঝ প্রাণীর রক্ত মানুষের শরীরে সঞ্চালন করতে শুরু করলেন। ফলস্বরূপ মানুষের মৃত্যু হতে লাগলো। এই পদ্ধতির প্রয়োগ তখন বন্ধ হয়ে যায়। 1667 সালে জিয়ান ব্যাপটিস্ট ডেনিস নামে এক চিকিৎসক 15 বছরের এক ছেলের দেহে ভেড়ার রক্ত ট্রান্সফার করেন। মজার ব্যাপার হচ্ছে ভেড়ার শরীর থেকে রক্ত দেওয়ার পরও ওই ছেলেটি বেঁচে যায়, কিন্তু এরপর থেকে আর কখনোই কোনো মানুষের দেহে পশুর রক্ত কাজ করেনি। এভাবে কয়েকজন রোগীর মারা যাওয়ার পর চিকিৎসকরা এই ব্যাপারে সতর্ক হয়ে যান। এরপর মানবদেহে অন্য প্রাণীর রক্ত প্রবেশ করার চর্চা আইনগতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। অবশেষে 1901 সালে কার্ল ল্যান্ডস্টাইন নামে এক ব্যক্তি ব্লাড গ্রুপিং আবিষ্কার করেন। সেই থেকে আজ অবধি তার আবিষ্কার করা পদ্ধতিটি রক্তের গ্রুপ নির্ণয়ের একমাত্র নির্ধারক হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। আর তখনই মানুষ প্রথম বুঝতে পারে মানুষের শরীরে কেবল মানুষের রক্তই দেওয়া যাবে, অন্য কোনো জন্তু জানোয়ারের রক্ত দেওয়া যাবে না। যদিও এখন বিজ্ঞানীরা চেষ্টা করছে অন্য পশু পাখিদের থেকে রক্ত নিয়ে মানুষকে বাঁচানোর, এর ক্লিনিক্যাল ট্রায়াল এখনো চলছে। ভবিষ্যতে হয়তো এমন কোনো পশু পাখি মিলে যেতে পারে যার থেকে রক্ত নিয়ে মানুষকে বাঁচানো যাবে। এটা যদি আসলেই হয় তাহলে অনেক মুমূর্ষু ব্যক্তি তাদের নতুন জীবন ফিরে পাবে। তবে দেখার বিষয় হচ্ছে এটি কি আসলেই সম্ভব? আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। আর হ্যাঁ, আপনাদের মধ্যে কার কোন ব্লাড গ্রুপের রক্ত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।